নীল নকশা করছেন। আজকের সমাবেশ থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। জুলাই জনতা আপনাদেরকে নতুন করে কোন রকম ফুটিবাজি করার সুযোগ কিন্তু আর দিবে না। শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকই নয়, এই চক্রান্ত আজকে রাষ্ট্রের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের আইসিসি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, সেখান থেকে আমাদেরকে ওই পুরনো সকল ইন্ডিয়ার গুটিবাজরা তারাই চক্রান্ত করে আমাদেরকে এই খেলা থেকে বঞ্চিত করেছে। তারা হচ্ছে অত্যন্ত প্ল্যান ওয়াইজ আইসিসির উপরে যে ভারতের আধিপত্য রয়েছে, যে ভারতের প্রভাব রয়েছে, তারা হচ্ছে আমাদের দেশের খেলোয়াড়দেরকে নিরাপত্তা সংকট তৈরি করে, কৃত্রিমভাবে নিরাপত্তা সংকট তৈরি করে ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে। অনেকে বলে বাংলাদেশ খেলতে চায় নাই, কিন্তু ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশকে খেলতে দেওয়া হয় নাই। বাংলাদেশ অবশ্যই খেলত এবং বাঘের মতোই খেলত, কিন্তু যে ঘটনা ঘটেছে নিরাপত্তা সংকট, আমরা দেখেছি বিগত সময়ে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু ভেন্যু পরিবর্তন করে দেওয়া হয় এবং এই সমস্ত রাষ্ট্রীয় পেট্রো বাহিনীকে পেট্রোনাইজ করেছে ইন্টারিম। আপনারা দেখেছেন, আমরা বারবার বলার পরেও সারাদিন তো বেড়েছে, সন্ধ্যার পরেও সেই জুলাইয়ের কায়দায় সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, গতকালকে যারা যারা হামলা করেছে প্রত্যেকের ছবি ভিডিও স্পষ্ট প্রমাণ রয়েছে। এই প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু গতকালকে চিহ্নিত করে দিয়ে এসেছি পুলিশের উচ্চ কর্মকর্তাদের কাছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি 3 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে শুধুমাত্র বরখাস্ত করলে আমরা খেলতে হচ্ছি না, তারা যে অপরাধ করেছে এই অপরাধ থেকে রাষ্ট্রীয় আইনে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের গ্রামাঞ্চলের ভাইয়েরা যেই কারণে যমুনার সামনে গিয়ে বসতে বাধ্য হয়েছে, ওসমান হাদি হত্যার ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত করার বিষয়টা আমরা এখান থেকে বলতে চাই, অবিলম্বে ইনকিলাব মঞ্চের দাবি মেনে নিতে হবে। ইনকিলাব মঞ্চ মেনে নিতে হবে, ওসমান হাদি হত্যার বিচার করতে হবে, ভারতীয় আধিপত্যবাদের শিকল ভেঙে চুরমার করতে হবে। প্রিয় ভাইয়েরা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আমাদের এই আজকের সমাবেশে আমরা এখন শুরু করব। আমাদের সমাবেশে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুল ইসলাম জুমা। গতকাল পুলিশ লীগের হামলায় আহত হওয়া ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুল ইসলাম জুমা আমাদেরকে ঘুরে ফিরে আমাদের যে মৃত্যুপাত ভারত, সেই ভারতে আমাদের খেলতে বলা হচ্ছিল, যেই কারণে নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশকে খেলতে দেওয়া হইল না। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুধু ক্রিকেট কেন্দ্রিক নয়, ভারতীয় আধিপত্যবাদের যে প্রত্যেকটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, সেই সবগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। প্রিয় ভাইয়েরা, আমাদের যে লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইয়ের সিপাহ সালার শুধু ওসমান হাদি। ওসমান হাদি আমাদেরকে যেই পথ দেখিয়েছে, আমরা সেই পথে এই লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, ভারত হয়ে উঠেছে আমার দেশের খুনিদের আশ্রয় কেন্দ্র। আপনারা দেখেছেন, জুলাই গণহত্যার যে আসামি, খুনি মাদার অফ মাফিয়া, খুনি হাসিনা সহ গণহত্যার দায়ে অভিযুক্ত প্রত্যেকটা খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। আমরা এটাও শুনতে পাচ্ছি, আমাদের সকলের প্রাণের স্পন্দন ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথেও প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতই জড়িত। আমরা আজকের সমাবেশ থেকে ওসমান হাদির কণ্ঠে বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের সাউয়া বাবা ফিরে ফেলা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে গতকালকে রাষ্ট্রের পুলিশ বাহিনী
আমরা বলবো সমগ্র পুলিশ বাহিনী নয়, বরং যে অংশ জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং যাদের জুলাই থেকে আমাদের উপরে ক্ষোভ, সেই কুলাঙ্গার বাহিনী জুলাইয়ের সৈনিকদের রাস্তায় পিটিয়েছে, আপনারা দেখেছেন। এবং আমাদেরকে এটাও শুনতে হয়েছে এক কুলাঙ্গারের মুখে বলতে যে আয় আয় হাতির লাশ নিয়ে যা। হত্যা ঠেকানোর জন্য, হত্যার প্রতিবাদে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু একাই রাজু ভাস্কর্যে অবস্থান করেছিলেন। আমরা এখন বক্তব্য শুনব ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের পুরনো সৈনিক ঢাকা ৮ আসনের 11 জনের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে বক্তব্য রাখছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এবং বক্তব্যের পরে আমরা রেডি করব, এখান থেকে রেডি ফর বাংলাদেশ শুরু করে শাহবাগী শেষ করব। আমরা দেখতে পাচ্ছি আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে। আমরা আজকের এই আয়োজন থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ যারা আমাদের দেশে শুধুমাত্র রাজনৈতিক নয় বরং অরাজনৈতিক ইভেন্টগুলিও এভাবে প্রভাবিত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সেই সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এই বাংলাদেশে আমরা অভ্যুত্থানের মাধ্যমে ভারতকে যেভাবে তাড়িয়েছিলাম, ভারতের পশ্চিমে যেভাবে ভারত তাড়িয়েছিলাম, ঠিক একইভাবে আগামী নির্বাচনে যারা ভারতের প্রক্সি হয়ে বাংলাদেশে খেলার চেষ্টা করবে তাদেরকে সেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের কোন কালো ছায়া থাকতে পারে না, পারে না, পারে না। আপনারা সকলেই জানেন, আমাদের বক্তারা ইতিমধ্যে বলেছেন, এটা বলারও কিছু নেই। আমাদের উসমান হাদিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যত গুলি চালানো হয়েছে, ভারত থেকে আসা বুলেটের গুলি চালানো হয়েছে। আমরা জানি এবং গুলি কেনা হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সীমান্তবর্তী এলাকাতে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা গতকাল 3টা নাম পেয়েছি বিজেপির 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সীমান্ত কেন্দ্রিক বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। যদি আপনারা না শুধরান, এই জাতির সামনে আমরা আপনাদের নাম পরিষ্কার করে দিব। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে আর কোন আধিপত্যবাদ থাকবে না। যারা আইসিসিতে ছিলেন খেলছেন তারা সাবধান হয়ে যান। বাংলাদেশ না খেললে কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনারা যে ক্ষতি বাংলাদেশে করতে যাচ্ছেন সে ক্ষতিও বাংলাদেশে আর হবে না। বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে ঘুরে দাঁড়াবে। আগামী সরকার যারা আসবে, গণতান্ত্রিক সরকার, সেই সরকার দেখে দিবে দেশ কিভাবে পরিচালনা করতে হয়। আমরা বলতে চাই, আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন মা বোনদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা জুলাই ঐক্য থেকে একাধিকবার বলেছি, রাজনৈতিক যে প্ল্যাটফর্ম আছে, যে লেভেল প্লেইং ফিল্ড আছে, এটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, এটা নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। কিন্তু আমরা দেখছি প্রতিদিন কোনো না কোনো জেলায় পর্দাশীল নারীদের উপর হামলা করা হচ্ছে, তাদের হিজাব খুলে নেওয়া হচ্ছে। এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না। আমরা বলে দিচ্ছি, আগামী নির্বাচনের আগে আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিনের মধ্যে আপনাকে সবকিছু নিশ্চিত করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আপনারা কিছু কিছু অস্ত্র উদ্ধার করে মিডিয়া যে পরিমাণ নিউজ করছেন, এটা আমরা বুঝি। যা নিউজ করতেছেন তার 100% অস্ত্র এখনো মাঠে আছে। এই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই যত প্রকার হামলা করা হচ্ছে আমার বোনদের উপর, আমার মায়েদের উপর, প্রত্যেকটি হামলার বিচার করতে হবে। হাবিবের হত্যার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি কিছু কিছু ছাত্র সংগঠনের পক্ষ থেকে গতকাল জুমাকে নিয়ে বিবৃতির যে পোস্টগুলো দেওয়া হয়েছে, লজ্জাজনক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এরকম পোস্ট দিচ্ছেন। আমরা আপনাদেরকে চিনি। আপনি ওসমান হাদির লাশ দিতে বলেছেন, আপনার পরিচয় গণমাধ্যম প্রকাশ করেছে। আমরা সেই সংগঠনের নাম নিতে চাই না, আমাদের লজ্জা হয়। অবিলম্বে এই সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং আমাদের প্রিয় গণমাধ্যম, আমরা গতকাল দেখেছি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মাল্টিমিডিয়া ভাইয়েরা, টেলিভিশন সাংবাদিক ভাইয়েরা, আমাদের ক্যামেরাম্যানরা, তাদের উপর কিভাবে নির্মমভাবে হামলা চালিয়েছে পুলিশ। অবিলম্বে পুলিশের বিচার করতে হবে। আমরা আজকের যে কর্মসূচি, এখানে আমাদের সংক্ষিপ্ত সমাবেশ হবে এবং সমাবেশ শেষে আমাদের র্যালি আছে, এই র্যালিতে সবাই যুক্ত হবেন। আজকে এই শহীদ মিনারে দাঁড়ালো
আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং দুঃখের। আপনারা নিশ্চয়ই সবাই জানেন গতকালকে আমাদের জুলাইয়ের সহযোগিতা ইনকিলাব বংশের ভাই বোনদের উপরে কি নির্মমভাবে হামলা করা হয়েছে। আমরা দেখতে পাইছিলাম শাহবাগে আমাদের একজন ভাই, যিনি হুজুর পাঞ্জাবি পরিহিত সাজিদ ভাই, তাকে যখন পুলিশ পাঠিয়েছিল, পুলিশের জোশ দিন থেকে দিন বেড়ে যাচ্ছিল। হুজুরদেরকে মারতে গেলে এদের আরাম লাগে, এরা ভুলে গেছে হুজুরদের রক্তের কারণে তারা মুক্ত হয়েছে। আমি শুধু এটুকু বলতে চাই, জুলাইয়ের যারা আমরা ছিলাম একসাথে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলাম, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু নতুন করে বাংলাদেশে এক নতুন বন্ধুর আবির্ভাব হয়েছে। 2008 সাল, 2014 সাল, 2018 সাল এবং 2024 সালের নির্বাচনকে তারা অবৈধ নির্বাচনকে তারা বৈধ দিয়েছে। তারা বলতেছে বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ করা প্রয়োজন। 2014 সালে আপনাদের এই বন্ধুগুলি কই ছিল? গরু মেরে জুতা দান করা লাগবে না। যদি পারেন আপনাদের নীরব অন্তরকে পরিষ্কার করে বাংলাদেশের সাথে বন্ধুত্বে অংশগ্রহণ করুন, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করব। আমরা আরেকটা বিষয় খুব ভালোভাবে বলে দিতে চাই। এখন এই পর্যায়ে এসে বাংলাদেশের খুব কুশল সময় যাচ্ছে। 2008 সালের মধ্যে একটি পাতানো নির্বাচনের সংখ্যা দেখা দিচ্ছে। আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, যদি কেউ বাংলাদেশে নতুন করে ভোট মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, জুলাইয়ের যোদ্ধারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। কেউ যদি ভোট রিগিং করতে চায়, যদি কোনো কালো হাত ভোট অধিকারকে হত্যা করতে চায়, সেই কালো হাতকে ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের ভোট অধিকারকে আবার হত্যা করতে চায়, জুলাই যোদ্ধারা জীবন দিয়ে তার প্রতিহত করবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আপনারা গণভোটের পক্ষে হ্যাঁ দিন, ন্যায় এবং ইনসাফের পক্ষে অবস্থান করুন, ভারতীয় আধিপত্যবাদ রুখে দিন। আমাদেরকে ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয়, একদম আমাদেরকে ঘুরিয়ে খাইয়ে দেওয়া হয় যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী দেশ, ভারত আমাদের বন্ধু। কিন্তু আমরা পদে পদে আমরা যখন বড় হতে থাকি, আমরা দেখতে থাকি সেই বন্ধুত্বের নমুনা। সেই বন্ধুত্বের নমুনা কি? আমরা যদি তাদেরকে ইলিশ উপহার দিই, তারপর দিন তারা আমাদের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তারা আমাদের দেশে খরার সময়ে পানি বন্ধ করে রাখে, ব্যারেজগুলো বন্ধ করে রাখে, এবং যখন বন্যার সময় হয় বা বৃষ্টির মৌসুম আসে, তখন তারা এসে ব্যারেজের গেটগুলো খুলে দেয়, আমাদেরকে প্লাবিত করে দেয়। তারা যদি আসলে আমাদের বন্ধু হতো, তারা যদি প্রকৃত অর্থে আমাদের বন্ধু হতো, তাহলে এই কাজগুলো তারা করতো না। এই যে আমাদেরকে ছোটবেলা থেকে ঘুরে ঘুরে খাইয়ে শেখানো হয় ভারত আমাদের বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই কাজগুলো দেখার পরেও আমাদের কাছে কিন্তু আপনাদের কাছে কি মনে হয় ভারত আদতে আমাদের বন্ধু? কখনো তারা আমাদের বন্ধু হতে পেরেছে কিনা সেই প্রশ্নটাও এখানে থাকে। 1971 সালের মুক্তিযুদ্ধে তারা আমাদেরকে সহায়তা করার ব্যাপারটি বারবার করে উল্লেখ করে। 1971 সালে তারা যেই একটা মোটিভ নিয়ে আমাদেরকে তারা যে মোটিভ নিয়ে আমাদেরকে সাহায্য করেছিল, বা তখন তাদের যেই শাসক ছিল, 50 বছর আগে যারা আপনার বন্ধু থাকবে, 50 বছর পরেও যে তারা আপনার সেই বন্ধুত্বটাকে লালন করবে, বা 50 বছর পরেও যে তারা আপনাকে সহযোগিতা করবে, সেই গ্যারান্টি তো আপনি দিতে পারেন না, তাই না? সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত আমাদের সাথে যা করছে, প্রশাসনিক দিক থেকে আমাদের তারা রাষ্ট্রীয় কাজগুলোতে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। ইতিপূর্বে যে সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই জায়গাগুলোতে তাদের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি। আমরা আমাদের খেলাধুলা থেকে, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্র থেকে প্রত্যেকটা অঙ্গনে তাদের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখতে পেয়েছি। এই জায়গাটা দাঁড়িয়ে ভারতকে কোনোভাবেই আমরা বন্ধু বলতে পারি না। সুতরাং আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করার, আমাদের সংগ্রাম করার, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার এখনই সময়। আমরা 2024 সালে আমাদের শিক্ষার্থীরা যখন রাস্তায় আন্দোলন করেছিলেন, যখন মায়ের ডাক, বাবার ডাক, অভিভাবকের ডাকে আমরা সাড়া দিয়েছিলাম। আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো। আমরা বিশ্বাস করি এবং এটা সুস্পষ্টভাবে প্রমাণিত, আমাদের শিক্ষার্থীরা তারা যথার্থ এবং ন্যায়ভিত্তিক আন্দোলনের সাথে আছে। আমাদের নৈতিক দায়িত্ব শিক্ষক হিসেবে আমরা ক্লাসরুমে যে নীতি নৈতিকতা শিক্ষা দেই, আমাদের শিক্ষার্থীরা সেই নীতি নৈতিকতা বাস্তবায়ন করার জন্য তারা রাস্তা নেমেছে। তাদের এই পক্ষে আন্দোলনের পিছনে আমরা আছি, আমরা থাকবো। রাষ্ট্রের দায়িত্ব ছিল একটি বিপ্লবের মধ্য দিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, সেই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি
খুবই দুঃখের বিষয়, অবাক হয়ে লক্ষ্য করছি নির্বাচন তফসিল যেদিন ঘোষণা দিল তারপর দিনেই আমাদের জুলাইয়ের বিপ্লবী সৈনিক আমাদের সকলের প্রিয় ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হলেন, তারপরে ইন্তেকাল করলেন। রাষ্ট্রের এত বাহিনী থাকা সত্ত্বেও রাষ্ট্র তার ঘাতককে এখনো আটক করতে পারে নাই এবং আমাদের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য রাত্রিদিন 24 ঘন্টা রাস্তায় সেই দাবিকে জানিয়ে আসছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে সেরকম কোনো সাড়া আমরা পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক, হতাশাজনক। যেই রক্তের উপরে আপনারা ক্ষমতার মস্তকে বসে আছেন, তাদের রক্তের বিনিময়ে তাদের মধ্য থেকে একজন সিভাসালার চলে গেল, তার বন্ধুরা যখন ন্যায় বিচার নিয়ে আপনার কাছে যাচ্ছে আপনি তখন বাধা দিবেন কেন? আপনি তাদের পক্ষ হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। আপনি সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে কেন বলে গেলেন? তার ভয় আপনি পাচ্ছেন। আপনি করে বলুন আমরা আপনাদের সাথে ছিলাম, এখন আবার থাকবো, যদি আপনি ন্যায় এবং সত্যের পক্ষে থাকেন। আমরা সর্বদা ন্যায় এবং সত্যের পক্ষে থাকবো, এটা আমাদের ওয়াদা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশে ভারত সহ কারো আধিপত্য আমরা দেখতে চাই না। আমাদের ন্যায্য অধিকার আমরা বুঝে নিতে চাই। এই ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। যদি কেউ বাধা দিতে আসে সেই বাধাকে আমরা উঠে ফেলবো। আমাদের সেই শক্তি আছে, আমাদের 18 কোটি মানুষ আছে, আমাদের 36 কোটি হাত আছে, আমাদের বিশাল যুব সমাজ আছে, আমরা প্রত্যেকে সৈনিক। কাজে আমাদের উপরে কারো খবরদারি আমরা আর টলারেট করতে দেব না। আমাদের দেশের জাতীয় নির্বাচন করে বিভিন্ন দেশের লোকজন এসে তারা হস্তক্ষেপ করে, আসলে জাতীয় নির্বাচনে সেই হস্তক্ষেপ কাম্য নয়। আপনাদেরকে আবারও সেই যুদ্ধে শরীর থাকার জন্য, সত্যের সংগ্রামে অবগত থাকার জন্য যত আহ্বান জানিয়ে এবং এতক্ষণ পর্যন্ত মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটা নির্দিষ্ট দেশের, বাংলাদেশের উপর যে ন্যাক্কারজনক হস্তক্ষেপ, এই হস্তক্ষেপকে সামনে রেখে প্রতিবাদ জানাতে। আমরা জানি বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলার মধ্যে অন্যতম হচ্ছে ক্রিকেট। এই খেলার যারা খেলোয়াড় আছে তারা সব রকম প্রস্তুতি শেষ করার পরে T20 বিশ্বকাপ খেলার জন্য যখন প্রস্তুতি শেষ করেছে তখন আমরা দেখতে পেয়েছি কিভাবে একটা দেশের হস্তক্ষেপে বাংলাদেশকে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করা হয়েছে। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, বিশ্বের মধ্যে ক্রীড়াঙ্গনকে কলঙ্কিত করেছে। আমরা দেখেছি আইসিসি কিভাবে ভারতের পরামর্শে বাংলাদেশকে বাদ দিয়েছে। আইসিসি চাইলেই এখানে বাংলাদেশকে নিরাপত্তা দিয়ে নিরাপদ কোনো জায়গায় খেলার ব্যবস্থা করে দিতে পারত, কিন্তু তারা এই ব্যাপারে কোনো কথাই বলেনি। আমরা এইরকম হস্তক্ষেপের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই এই ধরনের ক্রীড়াঙ্গন আমরা চাই না। আমরা চাই রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন, যেখানে খেলোয়াড়রা খেলা করবে, তাদের পর্যাপ্ত নিরাপত্তা থাকবে, কোন দেশের হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলতে চাই, নির্বাচনী শৃঙ্খলা রক্ষার্থে বিএনসিসি ক্যাডেটদের রাখার কথা থাকলেও কিছুদিন আগে তাদেরকে শৃঙ্খলা না রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। আমি ব্যক্তিগতভাবে বিএনসিসি ইয়ারউইং এর ক্যাডেট অফিসার ছিলাম। আমি দেখেছি ফ্যাসিস্ট আমলেও বিএনসিসি কে কিভাবে একটি কালচারাল অর্গানাইজেশন হিসেবে দাঁড় করে রাখা হয়েছিল, কিন্তু বিএনসিসির জন্ম হয়েছে আধা সামরিক অর্গানাইজেশন হিসেবে।
তারা মেধা, শৃঙ্খলা এবং একতা দিয়ে বাংলাদেশের মানুষকে সাথ করে। বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালীন পরিস্থিতিতে বিএনসিসি ক্যাডেটরা অবস্থান নেয়। কিন্তু যখন এই সিদ্ধান্ত জানানো হয়েছে, বিএনসিসি হেডকোয়ার্টার থেকে কোন রকম প্রতিক্রিয়া দেখানো হয় নাই। কারণ হেডকোয়ার্টারে যারা আছে তারা হাতে চুরি পরে থাকে। বিএনসিসির ক্যাডেটরা যেভাবে ডাকসু নির্বাচন এবং অন্যান্য নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করেছে, আমার মনে হয় যে এটা দেখে ভয় পেয়ে গেছে। কারণ আমরা দেখেছি গতকাল এবং বিগত সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কি করতে পারে। এই শৃঙ্খলা দেওয়ার মতো ক্ষমতা শুধু বিএনসিসি ক্যাডেটদেরই ছিল, তাদেরকে এখানে বাধা প্রদান করা হয়েছে। আমরা দেখেছি বিএনসিসিকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, নির্বাচনের পর যদি এটা অব্যাহত থাকে তাহলে তাদেরকে আরো বেশি ডিহুম্যানাইজ করে রাখা হবে। বিগত সময়ে সময়ও বিএনসিসির ক্যাডেটদেরকে ইভেন ফায়ারিং প্রশিক্ষণটা বন্ধ করে রাখা হয়েছিল। কারণ ফায়ারিং শিখে তো অন্য দেশের ক্ষতি হবে, তাদের বিরুদ্ধে এরা দাঁড়িয়ে যাবে। যেমনিভাবে ৭১ মুক্তিযুদ্ধে বিএনসিসির ক্যাডেটরা নেতৃত্ব দিয়েছে, শহীদ সার্জেন্ট রুমি নেতৃত্ব দিয়েছে, আমরা জানি। এজন্য আমরা এটা প্রতিবাদ জানাই। বিএনসিসি ক্যাডেটরা এখন সামনাসামনি কিছু বলতে না পারার কারণ হচ্ছে তাদের চেইন অফ কমান্ড থাকে। হেডকোয়ার্টার থেকে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের প্রতি তাদের সম্মতি থাকতে হয়। বাট আমরা যারা সাবেক ক্যাডেট রয়েছি তাদের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ দেখিয়েছে, একই সাথে আমরা দেখেছি কিছুদিন আগে শিলংয়ে বাংলাদেশ ফুটবল টিমের সাথে একটা খেলা ছিল। সেখানে প্র্যাকটিস গ্রাউন্ডে লাইট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে প্র্যাকটিস করে ভালোভাবে খেলতে না পারে। এরকম ভাবে প্রত্যেকটা খেলায় আমরা দেখেছি যে নগ্ন হস্তক্ষেপ তারা করছে। আমরা চাই এই ধরনের হস্তক্ষেপ যাতে আর কোনো ভাবে করতে না পারে এবং ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রেখে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করে জাতীয় আন্তর্জাতিক ভাবে সব ধরনের খেলাধুলা যাতে সুন্দরভাবে সুস্থভাবে হয়। এবং সর্বশেষ বলতে চাই, আগামী নির্বাচনে আপনারা অবশ্যই তাদেরকে ভোট দিবেন যারা সুন্দর ক্রীড়াঙ্গন উপহার দেবে। বিগত 17 বছর কেমন ছিলেন, আরো কি সেরকম থাকতে চান? আমরা কি আর চাই ভারতীয় আধিপত্যবাদ আমাদের মাথা চাড়া দিয়ে থাকুক? আমরা দেখেছি জগদ্দল পাথরের ন্যায় আমাদের বুকের মাথার উপরে যে হাসিনা আমাদের এই মাথার উপরে এই ফ্যাসিস্ট আমাদের এরপর বসেছিল, তার অন্যতম সহযোদ্ধা ছিল এই ভারত। আমরা কি আর ভারতের আধিপত্যবাদ মেনে নিব? আমরা কি আর তাদের দাদাগিরি মেনে নিব? আমরা দেখেছি ভারত কিভাবে তার প্রতিবেশী দেশগুলো থেকে তার বন্ধুত্বপূর্ণ যে স্বার্থ সেটা তারা রক্ষা করতে পারেনি। আমরা দেখেছি কানাডায় শিখ নেতাকে হত্যা করে তারা তাদের পরিচয় দিয়েছে। আমরা লক্ষ্য করেছি, আমরা এও সন্দেহ করি হাদি ভাইয়ের পিছনে আপনাদের হাত থাকতে পারে। যেভাবে আপনারা শিখ নেতাকে কানাডায় গিয়ে হত্যা করেছেন, সেইভাবে হাদি ভাইকে আপনারা এই ঢাকার মঞ্চে আপনারা হত্যা করতে পারেন। আমরা আলাদা করে কোনো কথা চাই না। আমরা বলেছি, দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তাদের এই দাদাগিরি আর মানা হবে না। আমরা দেখেছি ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাই হওয়ার কথা, কিন্তু সিদ্ধান্ত হয় দিল্লিতে। দিল্লির আধিপত্যবাদ মেনে নিব? কখনোই আমরা মেনে নিব না। সংক্ষিপ্ত করে সর্বশেষ কথা, যখন বিগত 17টি বছর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার জেল জুলুমের শিকার হয়ে অবশেষে 24-এর গণ অভ্যুত্থান আমরা পেয়েছি। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের যে সংস্কার আমরা চেয়েছিলাম, আমরা কি সেই সংস্কার পেয়েছি? এই পুলিশ লীগ একটা পুলিশ দলে পরিণত হয়েছে। তারা কার পারপাস সাফ করছে তা আমাদের কাছে পরিষ্কার। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি সংশোধন না হন, রক্ত নিয়ে যদি আবারও খেলা করেন, আমরা কিন্তু রক্তের বদলে রক্ত
ফিরিয়ে আমরা দিব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত 12 তারিখ পর্যন্ত সকল বিক্ষুব্ধ তাওহীদি জনতাকে কঠোর হুঁশিয়ারির মধ্য দিয়ে আমরা বলে দিতে চাই, আপনারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। গণভোটের পক্ষে আমরা বলেছিলাম, গণভোটের পক্ষে এখন পর্যন্ত জাতির নেতারা তারা স্বহস্তে এখন পর্যন্ত বলতে পারে না যে আসলে আমরা হ্যাঁ পক্ষে চাই। আমরা দেখেছি নেতা বলে হ্যাঁ, কর্মীরা বলে না। আমরা এই ধরনের নেতা কর্মী চাই। আমরা দেখেছি সংবিধান সংশোধনের ক্ষমতা যদি সে একমাত্র সরকারি দলের থাকে, তাহলে জাতির নতুন আব্বা তৈরি হইতে পারে, জাতির নতুন মাদার হইতে পারে। এই জাতিতে নতুন জাতির পিতা আর মাতা হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমরা আমাদের বক্তব্যে সেই 24-এর 5ই আগস্টের পর থেকে বলে এসেছিলাম যে দেশের অভ্যন্তরে ঘাটতি মানে ফ্যাসিস্টের দালালদের বিচার করতে হবে। অথচ এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই গভর্নমেন্ট সেই ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করেছেন। উদাসীনতার কারণে আমরা গতকালকে কি দেখতে পেলাম, এই জুলাই যোদ্ধাদের উপরে একটি বেঁধে রাখা সারকে দীর্ঘদিন না খাইয়ে রাখলে যেরকম হয়, তাকে ছেড়ে দিলে সেভাবে ছাপিয়ে পড়ে খাবারের উপরে গতকালকে পুলিশের মধ্যে থাকা সেই প্রতিষ্ঠান দালালরা আমাদের ইনকামের ভাইদের উপরে জুলাই যোদ্ধাদের উপর সেভাবে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের আক্রোশ, তাদের চোখের ভাষা, মুখের ভাষা প্রমাণ করেছে তাদের ভিতরে সেই ঘৃণা, সেই আক্রোশ এবং 17 বছরের সেই ফ্যাসিস্ট ন্যাক্কারজনক মানসিকতা এখনো বহাল তবিয়ত রয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, এমন একটি পরিস্থিতির মধ্যে কিভাবে গভর্নমেন্ট একটি সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারেন আমি বুঝতে পারি না। আমরা এখন দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন সন্ত্রাসী এবং সেনাবাহিনী সহাবস্থান করছে। এখন পর্যন্ত কোন সন্ত্রাসীমূলক অস্ত্র উদ্ধার হয়নি। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের বিচারিত আমাদের চোখের সামনে স্পষ্ট। আদালতের কাছে যে সমস্ত ঋণ প্রাপ্তির ব্যাপারে অভিযোগ করা হয়েছে তারাও আদালতের ফাঁক ফুকুর দিয়ে বেরিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, দেশের এই কন্ডিশনের জন্য তো জুলাই রক্ত দেয়নি, এই জন্য ওসমান হাদি রক্ত দেয়নি, এই জন্য ওসমান হাদি জীবন দেয়নি। ওসমান হাদি বলেছিলেন জাহান দেবো, জুলাই দেব না। গতকালকে যেভাবে পুলিশ তার ন্যাক্কারজনক কাণ্ড দেখিয়েছে সেভাবে আপনারা দেখতে পেয়েছেন জুলাই যোদ্ধারাও সেই আবু সাইদের মতো, সেই ওসমান হাদির মতো, সেই মুক্তার মতো বুক চিনিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে জুলাই যোদ্ধারা এখনো গুলির মুখে দাঁড়িয়ে থাকার মতো বেঁচে আছে, মারা যায়নি। বন্ধুগণ, এই নির্বাচনের খেলা সামনে রেখে যেভাবে একটি দলকে মুড়া দেখিয়ে আরেকটি দলকে গোস্ত দেখিয়ে আপনার সংঘাতের ময়দানে নিয়ে আসছেন, সেই সংঘাতের ময়দানে নতুন নাবিক অঞ্চলের চেষ্টা করছেন, তা বাংলাদেশে এই জুলাই যোদ্ধারা হতে দেবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, নির্বাচন হবে, আমাদের প্রত্যেকের পাহারায় থাকতে হবে। যেভাবে 5ই আগস্টের সময় আমরা এই দেশ থেকে ফ্যাসিস্ট তাড়িয়েছি, সেভাবে বাংলাদেশে ঘাটতি মেরে থাকা এই ইন্ডিয়া দালালদেরকে তাড়াতে হবে, ওই দিন তারা সুযোগ নিতে পারে। বন্ধুগণ, ইন্ডিয়ার কথা কি বলবো, আজকে এই মঞ্চ থেকে ইন্ডিয়া হত্যা ঘোষণা হচ্ছে। ইন্ডিয়া সম্পর্কে কবি নজরুল বলে গিয়েছিলেন, ওরা মরিবে না, যুদ্ধবাদীরা লুকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গরে। এই ইন্ডিয়ানরা, এই চাণক্য নীতির এই ভারত আমাদের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র করতে জানে, যুদ্ধ করতে জানে না। আপনারা জানেন, যখন পাকিস্তানের সাথে এই ভারতের যুদ্ধ খেলা শুরু হয়, তখন ভারতের 80% সৈনিক তখন সেই সময় ছুটির আবেদন করে। আর যখন আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশের যোদ্ধারা যখন সীমান্তে যুদ্ধের অবস্থা তৈরি হয়, তখন বাংলাদেশের যোদ্ধারা ছুটি ক্যান্সেল করে ক্যান্টনমেন্টে হারিয়ে দেয়। অতএব এই সাহসী তরুণ
যেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ভারত যে চক্রান্ত করছে, আমাদের যেই আইসিকে চক্রান্ত করছে, এগুলো তাদের সেই ভিন্ন ষড়যন্ত্রের একটা প্রকাশ। আমরা এই জুলাই যোদ্ধারা যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতদিন পর্যন্ত ওসমান হাদি শহীদরা বেঁচে আছে, যতদিন পর্যন্ত আবু সাইদের শহীদরা বেঁচে আছে, কখনোই ইন্ডিয়ার এই ভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে পারবে না। আজকে থেকে আবারও এই জুলাই মঞ্চ থেকে, জুলাই মঞ্চ থেকে সকলে মিলে আমরা ইন্ডিয়া বয়কট করবো। ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের শত্রু। আমাদের এই বন্ধুরা দিন শেষ হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম, বন্ধু আমার জানের জান, তোমার জন্য আমার হৃদয় অনেকখানি টান, কিন্তু তুমি আমাকে আজ পর্যন্ত কোনো চুক্তিতে, কোনোখানে এক ফোঁটা পানি দিয়েও সহযোগিতা করতে পারো না। বয়কট করলাম জুলাই মঞ্চ থেকে। আজকে থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের বয়কট, পণ্য বয়কট থেকে শুরু করে সবকিছু বয়কট এবং অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। 12ই ফেব্রুয়ারিতে কোনো সুযোগে যারা ইন্ডিয়ার দালাল না, কোনো অকারেজ ভালো না পারে। সকলকে ধন্যবাদ। দুঃখের সাথে লক্ষ্য করছি, গতকাল প্রকাশ্য দিবালোকে আমাদের জুলাই যোদ্ধাদের উপরে পুলিশ ন্যাক্কারজনক হামলা করেছে। এই পুলিশ লীগের হামলা থেকে জুলাই যোদ্ধা, সাংবাদিক, নিরীহ পথচারী, দোকানি কেউ রেহাই পায়নি। আমরা এই পুলিশ লীগের হামলার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা এই পুলিশ লীগের বিচার চাই। আমরা জুলাই পরবর্তীতে বলেছি, এই প্রশাসনের বাহিনীকে সংস্কার করতে হবে, এই প্রশাসন থেকে পুলিশ লীগের ছাঁটাই করতে হবে। কিন্তু যে জুলাই রক্তের উপর প্রতিষ্ঠিত ইন্টারিম গভর্নমেন্ট, তারা জুলাইয়ের সাথে বেইমানি করে পুলিশ লীগ তো সংস্কার করেই, উল্টো পুলিশ লীগকে তারা পুনর্বাসন করেছে। আমরা ধিক্কার জানাই। আমরা আরো প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আপনারা কথা বলেন, নির্বাচন, মানবাধিকার নিয়ে কথা বলেন, অথচ পৃথিবীর সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হচ্ছেন আপনারা ভারত। আপনারা ভারতের মুসলিমদেরকে নিপীড়ন করেন। মণিপুর, মিজোরামে আপনারা ইহুদি খ্রিস্টানদেরকে নিপীড়ন করেন। আমরা আজকে বাংলাদেশের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের উপরে যে নিপীড়ন করেন তারও ধিক্কার জানাই। মুসলিমদের উপরে যে হামলা করেন তারও ধিক্কার জানাই। আপনার ক্রিসমাসে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনায় হামলা করেছেন, আপনারা হচ্ছেন সেই ভারত। আপনারা এখন চেষ্টা করছেন আপনারা পুরাতন ইস্টাবলিশমেন্টকে কাজে লাগিয়ে 2008 সালের মতো আরো একটি পাতানো ইলেকশন করার জন্য বাংলাদেশে। আমরা বলে দিতে চাই, ভারত এবং তাদের পুরাতন ইস্টাবলিশমেন্ট, পুরাতন ফেসিবাদ, নব্য ফেসিবাদ যদি আবার বাংলাদেশে 2008 সালের মতো পাতানো ইলেকশন করতে চাই, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। 12 তারিখ আপনাদের সাথে আমাদের প্রকাশ্য লড়াই হবে। এই লড়াই আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামব। এই যে কর্মকর্তা এখনো মনোনয়নের পাতানো ইলেকশনের ষড়যন্ত্র লিপ্ত, আপনাদের তালিকা আমাদের কাছে আছে। তালিকা করে ধরে আপনাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। খবরদার 2008 সালে ফিরে যাবেন না। এই রক্তের ভুলি গেলে আপনারা শেষ করতে পারবেন না। বাংলাদেশ আজকে অব্দি করব সুস্থ নির্বাচনের বাহিরে একটি পাতানো ইলেকশন আপনাদেরকে বিলীন করে দিবে। সবাইকে ধন্যবাদ। জুলাইয়ে যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিমকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, তারা আমাদের রক্ত পিপাসু হয়ে উঠেছে। তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 17 বছরের যে ফাঁসিবাদ ছিল সেটাকে আমরা উপড়ে ফেলেছি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা যদি আমাদের রক্ত পিপাসু হয়ে ওঠো, তোমাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। এই জুলাইয়ের অন্যতম প্রতীক আমাদের ওসমান হাদি ভাইয়ের বিচার চাওয়ার জন্য গতকাল ইনকিলাব মঞ্চের যে অনুষ্ঠান ছিল সেখানে পুলিশ অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে হামলা করেছে। আমরা বলে দিতে চাই, যেখানে এই বাংলাদেশের সবার প্রথমে প্রয়োজন ছিল পুলিশ সংস্কার গঠন করা,
সেখানে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয় নাই। এটার মূল কাহিনী আমরা বুঝি। তারা চায় তাদের যে পেটুয়া বাহিনী, ছাত্রলীগ বাহিনীকে পুলিশে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে তারা আবারও বাংলাদেশের পুলিশের মাধ্যমে রিলেভেন্ট করতে চায়। তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই, ছাত্র জনতার বুকে এক ফোঁটা রক্ত থাকতে তাদের এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে শেষ করব, বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয় স্পন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে ষড়যন্ত্র করে ভারতীয় আধিপত্যবাদ টি-20 বিশ্বকাপ থেকে দূরে রেখেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের শক্তি হচ্ছে দেশের 18 কোটি জনতা। তারা যেহেতু তাদের সাথে আছে, তারা আবারও শক্তিশালী রূপে ক্রিকেটে ফিরবে, আবারও তারা রাজ করবে। আমাদেরকে কোনোভাবে পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা শেষ কথা বলি, আমাদের জুলাইয়ের প্রতীক উসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে এবং কোন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ দেওয়া হবে না। এই নির্বাচন 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। এই নির্বাচন আমাদের হাজার হাজার ভাইয়ের, বন্ধুত্ব বরণকারী ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আছে। সুতরাং আমরা বলতে চাই, এই নির্বাচনকে সুষ্ঠু নিয়মে হতে দিতে হবে এবং কোন ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। গতকাল আমাদের 5 জন ভাইকে যখন যমুনার ভেতরে আটকে রাখা হয়েছিল, আমি জুমা সহ 4 জন আমাদেরকে পাঠিয়েছিল তাদের অবস্থা জানার জন্য। আমরা যখন ভেতরে প্রবেশ করতে চাই, তখন 2-3টা ব্যারিকেড আমরা ক্রস করে অনেক দূরে এগোনোর পরে এসএসএন সহজে যৌথবাহী লোকেরা ছিল, তারা আমাদেরকে আটকে দেয় এবং তারা আমাদেরকে টেনে এসে জুমা কান্দা আমাদের যে বোনেরা রয়েছে, আমরা যে দুজন ছিলাম, আমাদেরকে টেনে এসে ব্যাগ আনতে থাকে, আমাদেরকে অনুমত আঘাত করতে থাকে গলায়, পিঠে, মাথায় এবং পায়ে। আমরা এটা যখন লাইভে প্রচার করার চেষ্টা করি, এসএসএন কুলাঙ্গাররা, যৌথবাহী কুলাঙ্গাররা আমাদের 4টা বোন ছিনতাই করে নিয়ে গেছে, যে ভোটগুলো এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। একটা রাষ্ট্রের বাহিনী ফোন চিন্তাই করে, একটা রাষ্ট্রের বাইরে হচ্ছে ফোন চিন্তাইকারী। আমি কালকে আপনারা ছাত্রজনতার গণপ্রতিরোধ দেখেছেন, খালি হাতে তারা যে প্রতিরোধ গড়ে তুলেছে, খালি হাতে তারা যে গণপ্রতিরোধ গড়ে তুলেছে, তাদেরকে আপনারা যদি কঠোরভাবে অবস্থান করতে বাধ্য করেন, আপনাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। চিহ্ন পাইতে গেলে মার্কিন থেকে তথ্যপত্র দিলেও গবেষণা করে আপনাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আমরা আরো একটা বিষয় হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদের যে হাজি ভাইয়ের যে হত্যার যে বিষয়টা, এখানে তারা চাঁদাবি করার চেষ্টা করছে। তারা ছোট মাছ ধরে তাকে মাস্টার মাইন্ড বানিয়ে আমাদেরকে চোখে ধুলো দিয়ে তারা এটাকে চাপিয়ে দিতে চাচ্ছে আমাদের উপর। কিন্তু আমি বলতে চাই, ছাত্র জনতা এখন আর বোকা নেই। আমরা সেই আদবদেরকে চাই যারা মাস্টার মাইন্ড এই হত্যাকাণ্ডে, তাদেরকে জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং এই ন্যায় বিচার পূর্ণ করতে হবে। এবং আমাদের দাবি যেটা, জাতিসংঘের অধীনে হাজি ভাইয়ের হত্যাকাণ্ডের তদন্ত নিশ্চিত করতে হবে। রক্ত যখন আমরাই দিয়েছি, আঘাত যখন আমরাই দিয়েছি, তখন ন্যায় বিচার নিশ্চিত আমরাই করব। শুরু যখন আপনারা করেছেন, শেষটা আমরাই করব। শুরু যখন আপনারা করেছেন, শেষটা আমরাই করব। আমরা জানি এটা, যে এই রাষ্ট্র, এই উপদেষ্টা মহলের নিয়ন্ত্রণে এই রাষ্ট্রে আইন প্রশাসন